আসসালামু আলাইকুম। স্বাগতম ঢাকা কলেজের অনলাইন এইচএসসি ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের ভূগোল ক্লাস নিব। আজকে ভূগোল প্রথম পত্রের আমরা পঞ্চম অধ্যায় যথারীতি যেভাবে নিচ্ছিলাম পঞ্চম অধ্যায়ের আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বায়ুর আর্দ্রতা ও ঘনীভবন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমাদের আজকে একটু ভূগোল ক্লাসটা একটু লেট হয়ে গেছে, তারপরেও আশা করি সবাই এতক্ষণে যারা ক্লাসের স্টুডেন্ট জয়েন করার জন্য ওয়েট করছিলে সবাই নিশ্চয়ই জয়েন করে ফেলেছো। তো সবার সামনে বই খাতা সবই আছে। তার আগে আমি তোমাদেরকে একটু বলি যে তোমাদের গত যে দুইটা ক্লাস করেছিলাম সেখানে আমি তোমাদেরকে বলেছি যে বায়ু প্রবাহের যে চিত্রগুলো বা তাপমণ্ডলের যে চিত্রগুলো, এই চিত্রগুলো সবাই আঁকাবা। কেউ কেউ আছে যে তোমরা কিন্তু অনেকেই চিত্রগুলো আঁকাচ্ছ এবং কেউ আমাকে মেসেঞ্জারেও মেসেজ করেছো। তো বাসায় তোমরা প্র্যাকটিস করো, আমাকে না দিলেও বাসায় এটা প্র্যাকটিস করো, কারণ এই ক্লাসগুলো যদি না করে যাও সামনের ক্লাসগুলোতে কিন্তু ভালো করে বুঝবে না। তো যাই হোক, আজকে আমরা আমার ক্লাস শুরু করি। আমি হচ্ছি নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে ক্লাস শুরু হওয়ার আগে আমি যথারীতি গত কয়েক ক্লাস থেকেই তোমাদের অ্যাটেন্ডেন্সটা তোমাদের সামনে দিচ্ছি। সেটা হচ্ছে যে গত ক্লাসে অর্থাৎ 15 তারিখে তোমরা যারা উপস্থিত ছিলে ক্লাসে তাদের রোল নাম্বারটা বলছি। রোল নাম্বার 8, 18, 19, 25, 26, 30, 32, 34, 36, 37, 38, 41, 42, 44, 45, 49, 58, 62, 66, 69, 76, 79, 80, 94, 95, 96, 96, 103, 106 এবং 123 তোমরা হচ্ছে গত ক্লাসে প্রেজেন্ট ছিলে। আচ্ছা, আমি তারপরে আমাদের ক্লাসে চলে যাই। আমরা আজকের যে ক্লাসটা করব সে ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কি, প্রথমে আমি বলেছি বায়ুর আর্দ্রতা নিয়ে আমরা আলোচনা করব, আর আর্দ্রতা কত রকমের হতে পারে সেই আর্দ্রতাটা আমরা দেখব। আচ্ছা, আর দেখব ঘনীভবন এবং ঘনীভবনের প্রকারভেদ। তাহলে আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। বায়ুর আর্দ্রতা, হ্যাঁ, এখানে একটা চিত্র দেখো। চিত্রতে কি দেখতে পাচ্ছ? যে দুজন শৌখিন মানে জেলে মাছ ধরে আর কি, প্রচণ্ড গরমে ঘামাচ্ছে, তাই না? দুই পাশ দিয়ে ঘামের যে ফোঁটাগুলো ঘামাচ্ছে, এটা হচ্ছে যে প্রচণ্ড হিউমিডিটি থাকার কারণে তার ঘাম হচ্ছে, গরম লাগছে, তাই না? এই চিত্রটাতে আমরা তাই দেখতে পাচ্ছি। তারপরে আমরা সাধারণত যখন গরম লাগে বলি যে আজকে খুব মানে হিউমিডিটি অনেক বেশি, যার কারণে এরকম, তাই না? এরকম বলি না আমরা গরমকালে? তো সেইরকম একটা চিত্র দেখলাম। তো এই যে আর্দ্রতা, এই যে আর্দ্রতাটা কি আসলে, কাকে বলে আর্দ্রতা? আমরা যদি সহজ ভাষায় বলি, সহজে এক কথায় যে কথাটা বলি, সেটা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে। কি বলে? বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে। জলীয় বাষ্প কি এটা নিশ্চয় আমাকে এখন বোঝাতে হবে না, কারণ আমরা অনেক দিন ধরে এই বিষয়গুলো পড়ে আসছি, অতএব আমরা এটা জানি। যারা রেগুলার ক্লাস করো তারা সবাই মোটামুটি জানো। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে। এক কথায় আমরা জানি কি সমুদ্র মানে সূর্যের তাপে কি হয়, যে জলভাগগুলো আছে যেমন সমুদ্র, নদী, তারপরে হ্রদ, এগুলো থেকে কি হচ্ছে, পানি সবসময় তাপে বাষ্পে পরিণত হচ্ছে। আর বাষ্পে যখন পানি পরিণত হয় তখন কি হয়, এটা হালকা হয়। হালকা হয়ে এই পানি উপরে উঠে যায়, তাই না? মানে বাষ্পে পরিণত হলে হালকা হবে এবং হালকা হয়ে পানি উপরে কোথায়, মানে আকাশে, বায়ুমণ্ডলে উঠে যাবে। এই বায়ুমণ্ডলে গেলে এটা অদৃশ্য হয়ে যায়। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে বাষ্পীভবন বা ইভাপোরেশন। বায়ুর এই যে বাষ্প, এটা ধারণ করার একটা সীমা আছে, একটা পরিমাণ পর্যন্ত সে এই বাষ্পটা ধারণ করতে পারে। আর বায়ুর উষ্ণতার উপরে, আমরা গত ইয়াতেও বলেছি যে বায়ুর উষ্ণতার উপরে কিন্তু আবার এই বাষ্প ধারণটাও নির্ভর করে। যে বায়ু যত বেশি উষ্ণ তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও তত বেশি। কি বলেছি? যে বায়ু যত বেশি উষ্ণ সেই বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা তত বেশি। বায়ু যত শীতল হবে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তত কমতে থাকবে। আর বায়ুটাকে যত উষ্ণ করা হবে সে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা তার তত বেশি বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি আবার বলি যে আর্দ্রতা, যেটাকে ইংলিশে হিউমিডিটি বলছি, সেটাকে কি বলা হয়? এক কথায় যদি বলি, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলা হয়। ঠিক আছে?
আচ্ছা, এই জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটাকে যেহেতু আর্দ্রতা বলে, কিন্তু সব মানে যে বায়ুতে জলীয় বাষ্প থাকে না সেটা সাধারণত শুষ্ক বা ড্রাই বায়ু বলা হয়ে থাকে। আর সকল বায়ুই একটা নির্দিষ্ট পরিমাণে জলীয় বাষ্প ধারণ করতে পারে, এবং উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে যেহেতু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, আবার উষ্ণতা কমার সাথে সাথে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও কমতে থাকে। যেই কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় বা একটা নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, সেই পরিমাণ জলীয় বাষ্প যদি বায়ুতে থাকে, তাহলে বায়ু কিন্তু আর বেশি জলীয় বাষ্প গ্রহণ করতে পারবে না। তখনই সেই বায়ুটাকে বলা হবে পরিপৃক্ত বায়ু বা সম্পৃক্ত বায়ু, অর্থাৎ স্যাচুরেটেড উইন্ড বা এয়ার। কি বলেছি, কোনো নির্দিষ্ট উষ্ণতায়, একটা নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প, মানে ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, সেই পরিমাণ জলীয় বাষ্প যদি ওই বায়ুতে থাকে, তবে সেই বায়ুটাকে বলা হচ্ছে পরিপৃক্ত বায়ু অথবা সম্পৃক্ত বায়ু। এই শব্দটা মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা চিত্র দেখো, এটা ছাতা। কিসের থেকে আমরা রক্ষা করছি? যে প্রচণ্ড রোদ থেকে, তাই না? খুব প্রচণ্ড গরম যখন থাকে তখন আমরা এরকম ছাতা দিয়ে প্রোটেকশনের চেষ্টা করি। কিসের থেকে? রোদের থেকে এবং তাপের থেকে, তাই না? আর একটা চিত্র দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা চিত্র, যেখানে হচ্ছে প্রচণ্ড তাপদাহ হচ্ছে সেখানে, এবং খুব গরমের সময় আমাদের যেমন এপ্রিল মে মাসে, বিশেষ করে মে মাসের দিকে কিন্তু দাবদাহ হয় বেশি, প্রচণ্ড গরম পড়ে। এই গরমে মানে হিউমিডিটি, যেহেতু এই অঞ্চল ভারত উপমহাদেশীয় অঞ্চলগুলোতে হিউমিডিটি অনেক বেশি, যার কারণে গরমে ভ্যাপসা ভাবটা মানুষের মানে আমাদের দেশগুলোতে অনেক বেশি অনুভূত হয়। আর একটা চিত্র দেখো, যে একটা মানে আর্টের চিত্র, যে চিন্তা করছে যে মেঘ থেকে বৃষ্টি হবে কিনা, তাই না? এর কেমন গরম, মানে এত সূর্যের তাপ, এই তাপ থেকে বৃষ্টি হবে কিনা, এই ধরনের একটা চিন্তা সে করছে। আচ্ছা, আমরা এবার আসি যে এই যে আর্দ্রতা বলেছে, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে। এটার একটা মাপার যন্ত্র আছে। সেটা কি যন্ত্র দিয়ে মাপে? এগুলো কিন্তু আমরা জিওগ্রাফিক্যালি আমরা বিভিন্ন যন্ত্রের নাম জানি, কারণ এগুলো আমাদের কোশ্চেন আসে, তাই না? তো বায়ুর আর্দ্রতা মাপার যে যন্ত্র, সেটাকে বলা হয় হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারের মাধ্যমে বায়ুতে যে আর্দ্রতা আছে সেটা পরিমাপ করা হয়। এই হাইগ্রোমিটার যন্ত্রটা, তোমরা চিত্রে একটা যন্ত্র দেখতে পাচ্ছ, দেখো যন্ত্রটা একটা, আমি আরও কিছু চিত্র দেখাবো। এটা একটা হাইগ্রোমিটারের চিত্র, যেটা হচ্ছে যে এই যন্ত্রে একটা মানে দুইটা থার্মোমিটার থাকে, একটা ফ্রেমে পাশাপাশি করে সেটা আটকানো থাকে। একটা পাত্রে ওই মানে থার্মোমিটারের এক প্রান্তের কুণ্ডটা হচ্ছে খোলা থাকে, আর অন্য প্রান্তের কুণ্ডটি একটা মসলিন কাপড়ের মধ্যে, কাপড় দিয়ে সেটা ঢাকা থাকে। আর মসলিন কাপড়ে ঢাকা ওই কুণ্ডলীটি এমন একটা পাত্রে পানিতে ভেজানো থাকে, সেটা একটা মানে ভেজানো একটা কাপড়ের সাথে সংযুক্ত থাকে। এই যে এই চিত্রটাও দেখো, যে দুইটা পারদ পাশাপাশি আছে। তো এখানে যদি আমরা একটা মানে এটা একটা পরীক্ষা করে কিভাবে, সেটা হচ্ছে যে এই সময় যেটা হয়, যে মসলিন কাপড় এবং পানির পাত্রে রাখা যে কাপড়ের পলদ, সেটা ভিজানো থাকে। পানিসিক্ত বাতাস যখনই বাষ্পে পরিণত হতে থাকে, তখনই কি হয়, বাতাসের আর্দ্রতা অনুযায়ী থার্মোমিটারের পারদ যেটা, সে পারদটা নিচে নামতে থাকে এবং একসময় সেটা স্থির হয়। এই যে এইটা হচ্ছে হাইগ্রোমিটারের আরেকটা চিত্র, দেখো। আচ্ছা, যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তবে থার্মোমিটার দুইটার মানে তাপমাত্রার পার্থক্য সামান্য হবে। আর যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাহলে থার্মোমিটারগুলোর দুইটার মধ্যে তাপমাত্রার পার্থক্য বেশি হবে। কি বলেছে? জলীয় বাষ্প অধিক থাকলে থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য মানে কম হবে, আর জলীয় বাষ্প যদি কম থাকে, তাহলে থার্মোমিটারগুলোর দুইটার পার্থক্য বেশি হবে। আচ্ছা, এখন আসি এই যে হিউমিডিটি, এটা কত রকমের হিউমিডিটি আছে, বায়ুর আর্দ্রতা কত ধরনের আছে। আর্দ্রতা মূলত তিন প্রকার। একটা হচ্ছে নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা, যেটাকে আমরা বলি অ্যাবসোলিউট হিউমিডিটি। আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, যেটাকে বলা হয় রিলেটিভ হিউমিডিটি। আর একটা হচ্ছে বিশেষ আর্দ্রতা, যেটাকে বলা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি।
কয় ধরনের? আমরা আবারও বলি, বায়ুর আর্দ্রতা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে চরম বা নিরপেক্ষ আর্দ্রতা, অ্যাবসোলিউট হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতা, রিলেটিভ হিউমিডিটি, এবং বিশেষ আর্দ্রতা, স্পেসিফিক হিউমিডিটি। আমাদের এগুলো একেবারে মনে রাখতে হবে সব সময়, হ্যাঁ, পড়ার জন্য এগুলো আসবে। এখন আসি অ্যাবসোলিউট হিউমিডিটি বা চরম আর্দ্রতা কি। চরম আর্দ্রতা হচ্ছে একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হচ্ছে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটাই হচ্ছে অ্যাবসোলিউট হিউমিডিটি। অর্থাৎ বায়ুর প্রতি ঘনমিটার আয়তনে যে জলীয় বাষ্প থাকে তার ওজন যত গ্রাম হয় সে গ্রাম হিসাবে এটার পরিমাপ করা হয়। সাধারণত এই অ্যাবসোলিউট হিউমিডিটি বায়ুমণ্ডলের নিম্ন অক্ষাংশে দেখা যায় বেশি এবং উচ্চ অক্ষাংশে কম দেখা যায়। এখন নিম্ন অক্ষাংশ কাকে বলে, উচ্চ অক্ষাংশ কাকে বলে বলো তো? নিম্ন অক্ষাংশ কোনটা? হ্যাঁ, নিম্ন অক্ষাংশ হচ্ছে যে মানে নিরক্ষরেখার যত নিরক্ষরেখার কাছাকাছি আসবে সেটাই হচ্ছে নিম্ন অক্ষাংশ। আর যতই আমরা নিরক্ষরেখা থেকে যত আমরা উত্তর গোলার্ধের দিকে যেতে থাকবো বা যত নিম্ন মানে দক্ষিণ গোলার্ধের দিকে যাব সেটাই হচ্ছে উচ্চ অক্ষাংশ। এই সব টার্মগুলো মনে রাখতে হবে, বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, আর আপেক্ষিক আর্দ্রতা মানে রিলেটিভ হিউমিডিটি এটা কি? যখন মানে কোনো উষ্ণতায় বা নির্দিষ্ট আয়তনের বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের ভরের সাথে সেই উষ্ণতায় কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, এই দুইটার অনুপাত হচ্ছে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ হচ্ছে যে একটা নির্দিষ্ট মানে উষ্ণতায় বা একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে বা যে কোনো উষ্ণতায়, যে কোনো একটা উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, কিন্তু ওই উষ্ণতায় বায়ু কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার মধ্যে যে অনুপাত সেটাকে বলা হচ্ছে কি রিলেটিভ হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতা। এই জিনিসগুলো মনে রাখতে হবে। এই তো সামান্য পার্থক্য। কি পার্থক্য? একটা হচ্ছে যে অ্যাবসোলিউট হিউমিডিটিতে হচ্ছে যে পরিমাণ ওই উষ্ণতায় যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেই প্রকৃত পরিমাণটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট হিউমিডিটি বা হচ্ছে চরম আর্দ্রতা। আর যেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে যে ওই উষ্ণতায় যে পরিমাণ জলীয় বাষ্প আছে কিন্তু ওই উষ্ণতায় আরও কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, এই দুইটার অনুপাতটাকে হচ্ছে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পেরেছি, তাই না? আর এটার সাথে এটা হচ্ছে আমরা একটু কয়েকটা চিত্র দেখি যে আপেক্ষিক আর্দ্রতার, আমরা আরও ডিটেলস দেখবো কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা মানে প্রশ্ন অনেক সময় রিলেটিভ হিউমিডিটি থেকে আসে। সবসময় আর্দ্রতা কিভাবে পরিমাপ করা হয়? আমরা যদি মোবাইলগুলোতে দেখি বা বিভিন্ন সময় দেখবা যে বাতাসে আর্দ্রতার পরিমাণগুলো চলে আসে, দেখায়। আর্দ্রতা সবসময় প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? শতকরা হিসাবে বা পার্সেন্টেজে সাধারণত প্রকাশ করা হয়। এখানে একটা সূত্র দেখো, এই আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা বের করার একটা সূত্র আছে। লেখাটা মানে একটু বুঝতে তোমাদের হবে। দেখো উপরে লেখা আছে যে আপেক্ষিক আর্দ্রতা, তাই না? এই যে আপেক্ষিক আর্দ্রতা ইকুয়াল টু কি হবে? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই একই উষ্ণতায় বায়ুতে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা। কি বলেছি? আপেক্ষিক আর্দ্রতা ইকুয়াল টু তোমার বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই একই উষ্ণতায় বায়ুতে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা ইনটু 100। এটা দিয়ে যে ফলাফলটা আসবে সেটাই হচ্ছে রিলেটিভ হিউমিডিটি বের করার সূত্র। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। আর সবসময় মনে রাখবো যে হিউমিডিটি পার্সেন্টেজে প্রকাশ করা হয়ে থাকে। আমরা যদি একটা উদাহরণ দিই হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটির, সেটা হচ্ছে যেমন ধরো একটা ঘরে বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ 15 গ্রাম থাকে এবং ওই ঘরের উষ্ণতায় বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আছে 22.9 গ্রাম। বায়ুতে ওই ঘরের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ আছে এখন 15 গ্রাম, কিন্তু ওই ঘরে যে উষ্ণতা আছে সেই উষ্ণতায় কিন্তু জলীয় বাষ্প ধারণ করতে পারবে 22.9 গ্রাম। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে যদি এটা বের করি তাহলে তার আপেক্ষিক আর্দ্রতা কত হবে? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ আছে যেটা 15 গ্রাম, আমরা সূত্র অনুসারে প্রথমে দিয়ে দিই। সূত্র অনুসারে যদি আমরা দেখি প্রথমে ইয়াতে 15 গ্রাম আছে, কিন্তু ওই উষ্ণতায় ধারণ করার ক্ষমতা হচ্ছে 22.9। তাহলে 15 ডিভাইডেড বাই
22.9 আমরা গুণ করব কত 100 দিয়ে, 100 দিয়ে গুণ করলে আমাদের আসছে 65.5 বা এরকম আসবে। তো আমরা রাউন্ড ফিগারে বললাম 65%। ঠিক আছে, এভাবে তোমরা যদি যে কোনো পরিমাণ দিয়েও এভাবে বের করতে পারবা। এটা একটা বের করার একটা সূত্র তোমাদেরকে আর কি জানানো হলো। এটা হলো মানে ওয়ার্ল্ড ম্যাপে এভারেজ রিলেটিভ হিউমিডিটির এক সময়কার একটা মানচিত্র তোমাদেরকে দেখালাম, কিভাবে মানচিত্রে হিউমিডিটি দেখানো হয় সেটা একটা চিত্র। আর হচ্ছে এবার আসি যে একটা স্পেসিফিক হিউমিডিটি কাকে বলা হয়। যখন কোনো বিশেষ বায়ুতে মোট আর্দ্র বায়ুর ভরের সাথে মানে পরিমাণের সঙ্গে যখন জলীয় বাষ্পের ভরের অনুপাত হয় সেটাকে বলা হচ্ছে যে বিশেষ আর্দ্রতা। এক্ষেত্রে প্রতি কিলোমিটার বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার ওজন যত গ্রাম হয় তার দ্বারা বিশেষ আর্দ্রতা প্রকাশিত হয়। এটা মানে এটা তোমাদের জানার জন্য বলা বিশেষ আর্দ্রতা। অনেক ক্ষেত্রে দেখবে অনেক বইয়ে বিশেষ আর্দ্রতা কথাটা স্কিপ করে যায়, এটা বলে না, ওই রিলেটিভ হিউমিডিটি এবং অ্যাবসলিউট হিউমিডিটি নিয়ে আলোচনা করা হয় বিশেষভাবে। এবার আসি, এই যেহেতু আমরা হিউমিডিটি পড়ছি তার সাথে কিছু শব্দের সাথে আমাদেরকে একটু জানার দরকার, যেমন শিশিরাঙ্ক, এগুলো কিছু শব্দ আমরা জানব। শিশিরাঙ্কটা কি? শিশিরাঙ্কটা হচ্ছে সাধারণত দেখা যায় যে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাতে বায়ু কিন্তু সম্পৃক্ত হয় না। যদি কোনো স্থানের বায়ুকে ধীরে ধীরে শীতল করা হয় তাতে উষ্ণতা একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছালে বা নির্দিষ্ট পর্যায়ে যখন পৌঁছায় তখন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাতেই ওই স্থানের বায়ু পরিপৃক্ত হয় এবং এতেই শিশিরের সৃষ্টি হয় এবং এই অবস্থাকে শিশিরাঙ্ক বলা হয়ে থাকে। কি বলেছি যে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটা সবসময় কিন্তু বায়ু সম্পৃক্ত হয় না। যদি কোনো স্থানের বায়ুকে আস্তে আস্তে কি হয় শীতল করা হয়, ধীরে ধীরে শীতল করা হয়, তাহলে তার উষ্ণতা একটা নির্দিষ্ট পর্যায়ে যে পৌঁছালে সেখানে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেখানে বায়ু পরিপৃক্ত হয় এবং এতে শিশিরের সৃষ্টি হয় এবং এই অবস্থাকে শিশিরাঙ্ক বলা হয়। অর্থাৎ যে তাপমাত্রায় বায়ু সহ জলীয় বাষ্প শিশিরে পরিণত হয়, যে তাপমাত্রায় বায়ু সহ জলীয় বাষ্প যখন শিশিরে পরিণত হয় সেটাই হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্কে বাষ্পের সর্বোচ্চ চাপ এবং তৎক্ষণাৎ বায়ুতে যে প্রকৃত বিদ্যমান বাষ্পের চাপ সেটা কি হয় সমান হয়। হ্যাঁ, এটা হচ্ছে শিশিরাঙ্ক। আর বাষ্পীভবন কি? ইভাপোরেশন, তোমরা তো জানোই বাষ্পীভবনটা কি হচ্ছে। বাষ্পীভবন যখন কোনো তরল পদার্থ কি হয় গ্যাসীয় পদার্থে পরিণত হয় বা রূপান্তরিত হয় তখন সেটাকে বাষ্পীভবন বলে, তাই না? আমাদের সূর্যের তাপে পানি রাশিটা, সেটা সমুদ্রের হতে পারে, মহাসাগর, সাগর বা সব জায়গার পানি কম বেশি কি হচ্ছে সবসময় বাষ্পে পরিণত হচ্ছে। এটা এভাবে বাষ্পে পরিণত মানে এই প্রক্রিয়া চলতে থাকে বলেই আমাদের এই যে জলবায়ুর এত ভ্যারিয়েশন আমরা সবসময় দেখছি। আর এছাড়াও মাটি, উদ্ভিদ, বিভিন্ন কিছু থেকে কিন্তু প্রতিনিয়তই বাষ্পীভবন হচ্ছে। সেটা আবার অন্য ক্ষেত্র, তোমরা দেখো যে চিত্রের মধ্যে এই নদী থেকে বাষ্পীভবন হয়ে উপরে উঠে সেটা আবার যে মেঘের সৃষ্টি করছে, মেঘের থেকে বৃষ্টি হচ্ছে, তাই না? এইভাবে মানে জলবায়ুটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। বাষ্পীভবন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু কি হয় যে মানে উদ্ভিদের থেকেও কিন্তু প্রতিনিয়ত পাতা থেকে, গাছের কাণ্ড থেকে বাষ্পীপ্রচ্ছেদন হচ্ছে, সেটাকে ইভাপোট্রান্সপিরেশন বলা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় যে অনেক সময় যেসব জায়গা বনভূমি এলাকা সেখানে কিন্তু ওই উদ্ভিদের বাষ্পীয় প্রচ্ছেদনের মাধ্যমে কিন্তু ওখানে মেঘের সৃষ্টি হয়, মানে বৃষ্টিপাতের হয়ে থাকে। এর জন্য বাষ্পীভবন জলবায়ু মানে ক্লাইমেটোলজিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বাষ্পীভবন না থাকলে সে জায়গায় সাধারণত বৃষ্টিপাতও কম হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা নতুন একটা আর্দ্রতার সাথে একটা শব্দ শিখছি, শিশিরাঙ্ক, এবং কি দেখলাম বাষ্পীভবন, তাই না? আচ্ছা, এখানে উত্তাপের পরিবর্তনজনিত প্রভাব, এটা হলো তোমাদের যখন আমরা রিলেটিভ হিউমিডিটি পড়েছিলাম সেখানে আমরা বলেছি যে উষ্ণতার সাথে সাথে কিন্তু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং রিলেটিভ হিউমিডিটিও হ্রাস বৃদ্ধি ঘটে। সাধারণত আমরা জানি যে উষ্ণতার সাথে সাথে যদি উষ্ণতা বৃদ্ধি পায়, একটা বায়ুকে যদি উষ্ণ করা হয় তাহলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে। যখন একটা পরিপৃক্ত বায়ুকে তুমি যদি আরও উষ্ণ করো তখন সেই বায়ুটা কিন্তু আর পরিপৃক্ত থাকে না, সম্পৃক্ত মানে স্যাচুরেটেড থাকে না,
তখন সে আরও বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। আবার একটা বায়ু যখন মানে শীতল করা হয় তখনও সে পরিপৃক্ত থাকে না, তখন সে আস্তে আস্তে তার জলীয় বাষ্পকে মানে শিশিরে বা বিভিন্ন কিছুতে রূপান্তরিত করে। সেইটাই আর কি বলানো হয়েছে যে উত্তাপ পরিবর্তনের সাথে সাথে কিভাবে আপেক্ষিক আর্দ্রতা পরিবর্তিত হয় সেগুলোই মানে এখানে দেখানো হয়েছে। তোমাদেরকে আমি একটা তালিকা দিচ্ছি, এই তালিকা অনুসারে তাপমাত্রাটা কিভাবে বাড়ে বা কিভাবে আর্দ্রতার আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার কি সম্পর্ক এই টেবিলের মাধ্যমে সেটাই আসলে ব্যাখ্যা করা হয়েছে। সেটা তোমরা রিলেটিভ হিউমিডিটির আমি যে সূত্রটা দিয়েছি ওই সূত্র অনুসারেই এটা করানো হয়েছে। আচ্ছা, আমরা এটা ওইখানে একটা চিত্র দেখো যে রিলেটিভ হিউমিডিটি কীভাবে টেম্পারেচারের সাথে সাথে দেখো যে 10°C কত পার্সেন্ট ছিল, 20°C কত পার্সেন্ট ছিল, মানে টেম্পারেচার বাড়ার সাথে সাথে হিউমিডিটির পরিমাণটা কিভাবে হ্রাস বৃদ্ধি হয় সেটাই আর কি চিত্রতে দেখানো হলো। আচ্ছা, এবার আমরা আরেকটা আমাদের আজকের পড়ার ক্ষেত্রে একটা বিষয় ছিল যে ঘনীভবন। ঘনীভবনটা কি? যখন বায়ু পরিপৃক্ত হয় বা বায়ু যখন পরিপৃক্ত বায়ু যখন উষ্ণতর হলে, আগেই বলেছি যখন আরও বেশি গরম করা হয় বা উত্তাপ দেওয়া হয় তখন সে বায়ুটা কি হয়, পরিপৃক্ত থাকে না, সে কি করবে, আরও বেশি জলীয় বাষ্প গ্রহণ করতে পারবে। আর বায়ু যদি শীতল হয় তাহলে সে পূর্বের মতো বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে না। তখন তার যে অতিরিক্ত জলীয় বাষ্প সেটা কি করবে, তার কিছু অংশ, ওই অতিরিক্ত জলীয় বাষ্পের কিছু অংশ কি হয়, পানিতে পরিণত হয়। এবং এই যে পানিতে পরিণত হয়, এই পানিতে পরিণত হওয়াটাকেই বলা হয় ঘনীভবন বা কনডেনসেশন। হ্যাঁ, এই ঘনীভবনটা আবার কত রকমের আমরা যদি দেখি, ঘনীভবন মূলত ভাগ করা হয়েছে দুটা ভাগে। একটা হচ্ছে ভূপৃষ্ঠস্থ বা ভূপৃষ্ঠের সাথে উপরস্থ এবং ভূপৃষ্ঠের নিকটস্থ ঘনীভবন, মানে একেবারে ভূপৃষ্ঠের সাথে সাথে উপরে যে একটা ঘনীভবন হয়, আরেকটা হচ্ছে একদম ঊর্ধ্ব আকাশে বা ঊর্ধ্ব বায়ুস্তরে যে ঘনীভবন। এই দুই ধরনের ঘনীভবন দেখি আমরা সাধারণত। তো আমি প্রথমেই আমরা দেখি যে ভূপৃষ্ঠের উপরস্থ বা ভূপৃষ্ঠের নিকটস্থ একই কথা, এই কাছাকাছি যে ঘনীভবন এটা কিভাবে বা কী ধরনের। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে একটা মানে গাছের চারিপাশে কুয়াশা, হ্যাঁ, এই যে শীতের সিজনে তোমরা এগুলো দেখে আসছো, তাই না? আর তাছাড়া শীত ছাড়াও দেখবা যে মানে এরকম বনভূমি অঞ্চলগুলোতে যখন একটু ড্যাম্প ওয়েদার থাকে তখন কিন্তু এরকম একটা কুয়াশা সকালবেলা বা বিকালের থেকেই এই ধরনের কুয়াশাগুলো দেখা যায়। তো এই ভূপৃষ্ঠের কাছাকাছি এগুলো কি মাটি থেকে কাছাকাছি স্থানে, যেমন এই ধরনের যে ঘনীভবন সেগুলোকে এমন ধরনের রূপ থাকে, যেমন শিশির, তারপরে তুষার, কুয়াশা, কুজ্ঝটিকা, এগুলো হচ্ছে ভূপৃষ্ঠের উপরস্থ বা ভূপৃষ্ঠের নিকটস্থ ঘনীভবনের এক একটা রূপ। এইসব ঘনীভবনের বৈশিষ্ট্য এক একটা থেকে আরেকটা কিছুটা ভিন্ন রয়েছে, আমরা সেগুলোই একটু একটু দেখব। প্রথমেই দেখব শিশির এবং তুষার। আমরা প্রথম যে গোলাপ ফুলের চিত্রটা দেখছি, এই গোলাপ ফুলে দেখো যে গোলাপ ফুলের পাপড়িগুলোর মধ্যে পানির ফোঁটা ফোঁটা, তাই না? এগুলো কি? এগুলো হচ্ছে শিশির, তাই না? আমরা শীতকালে মানে যেখানে ঘাস আছে, ছোট ছোট ঘাস বা মাঠের মধ্যে আমরা যদি দেখি সকালে কি হয়, মানে শিশির দিয়ে একেবারে ভেজা থাকে, তাই না? এটা হচ্ছে শিশির। আর নিচে যে চিত্রটা দেখছো যে একজন ঠান্ডা দিয়ে ওভারকোট গায়ে দিয়ে মানে সে হেঁটে যাচ্ছে, মানে সাদা সাদা বরফের খণ্ড, এগুলোকে বলা হচ্ছে তুষার। যখন ভূপৃষ্ঠের উপরে কোনো বস্তুর উপরে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দু মানে পানির ছোট ছোট বিন্দুতে জমা পড়ে সেটা হচ্ছে শিশির। আর যেটা বরফ কণার আকারে জমা হয় সেটাকে বলা হচ্ছে তুষার। এগুলো সৃষ্টির পিছনে কিছু ফ্যাক্টর কাজ করে, কিছু নিয়ামক কাজ করে। সেই ফ্যাক্টর বা নিয়ামকগুলো কি সেগুলো আমরা একটু যদি দেখি, যেমন আপেক্ষিক আর্দ্রতা বা অতি আর্দ্র, মানে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুস্তরে যদি অধিক পরিমাণে আপেক্ষিক আর্দ্রতা বা অতি আর্দ্র মাটি থাকে তাহলে সেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে সামান্য শীতল হলেই বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছাবে। আবার রাতের মেঘমুক্ত আকাশ যদি থাকে সেখানে দেখা যায় যে পৃথিবীর মানে খুব দ্রুত উত্তাপের বিকিরণ করে তাড়াতাড়ি শীতল হয়ে যাবে, সেভাবেও কিন্তু তুষার বা শিশিরের সৃষ্টি হয়। আর দীর্ঘ শীতের রাত,
মানে রাতটা অনেক শীতকালের রাতটা তো স্বাভাবিকভাবে আমাদের দেশে অনেক দীর্ঘ হয়। তখন কি হয় যে দিনের বেলায় যে সৌরশক্তি লাভ করে মানে ভূপৃষ্ঠ বা তার সংলগ্ন যেসব বস্তুগুলো, সেগুলো কিন্তু রাতের বেলা যেহেতু দীর্ঘ টাইম, সেই দীর্ঘ টাইমে সেগুলো খুব দ্রুত বা অনেক সময় ধরে শীতল হতে পারে এবং দীর্ঘ সময় তারা উত্তাপ থেকে দূরে থাকে বলে তখন শীতল হয়ে যায় এবং এই ধরনের মানে কুয়াশা বা শিশিরের সৃষ্টি হয়। আরেকটা হচ্ছে বাতাসের শান্ত অবস্থা, যেখানে উষ্ণ এবং শীতল বায়ুর যদি মিশ্রণ না হয়, এতে কি হয়, শীতল ও ভারী বায়ু স্তরটি পৃথিবীর কাছাকাছি অবস্থান করেও তখন আরও শীতল হওয়ার মানে সুযোগ পেয়ে থাকে। তো এইভাবেই হচ্ছে মূলত তাপ বিকিরণ করে ভূপৃষ্ঠস্থ বিভিন্ন বস্তুগুলা শীতল হয়ে পড়ে এবং তার সংলগ্ন ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তরটাও একসময় শীতল হতে হতে শিশিরাঙ্কের নিচে নেমে যায়, তখনই ঘনীভবনের সৃষ্টি হয়ে থাকে। এবার দেখো কুয়াশা এবং কুজ্ঝটিকা, এই দুইটা জিনিস কি? কুয়াশাটা কি? কুয়াশাটা হচ্ছে ভূপৃষ্ঠস্থ বা ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তরে যে পানির কণাগুলো থাকে সেগুলোকে আশ্রয় করে মেঘের মতো ঘুরে বেড়ায় এবং যে এই মেঘের মতো ঘুরে বেড়ানোটাই হচ্ছে কুয়াশা। আবার কখনো কখনো কুয়াশা এত ঘন থাকে যে সেই কুয়াশাগুলো তোমরা যদি দেখো যে শীতের সময় তো আমরা দেখেই আসছি কিছুদিন আগে বা এখনও গ্রামে যারা আছে বা মানে একটু শহরের থেকে একটু দূরে, আমাদের এখনও শহরের ভিতরেও হয় যেটা সকালবেলা একটু কুয়াশা থাকে, মানে ঝাপসা থাকে, ধোঁয়া আমরা চিত্রের মধ্যে দেখছি এরকম থাকে। হ্যাঁ, এইটা হচ্ছে কুয়াশা। আর কুজ্ঝটিকা হচ্ছে মাঝে মাঝে দেখতে পাচ্ছি এত বেশি ঘন কুয়াশা যে পাশের বাসাটা, পাশের বিল্ডিংটা বা সামনের গাছটা পর্যন্ত দেখা যায় না, বা আমরা যখন বের হই দেখা যায় যে গায়ের ভিতরে মনে হয় বৃষ্টি হচ্ছে না, কিন্তু ফিল করছো যে গায়ে মনে হয় পানি বা বৃষ্টি পড়ছে। এটাই হচ্ছে কুজ্ঝটিকা। মানে ছোট ছোট পানির বিন্দুর মতো গায়ে লাগা, এটাকে কুজ্ঝটিকা বলা হয়। এখন দেখি যে কুয়াশা কিন্তু আবার অনেক রকমের হতে পারে, বিভিন্ন রকমের কুয়াশা আমরা দেখতে পারি। সেগুলো একটু দেখি যে কি কি ধরনের কুয়াশা আছে। যেমন ধরো বিকিরণজনিত কুয়াশা, এটা হচ্ছে যেমন সাধারণত যত রকমের কুয়াশা আছে তার মধ্যে বিকিরণ করে যে কুয়াশাটা হয় এটার পরিমাণই সবচেয়ে বেশি। এটা হয় কি ভূমির সংলগ্ন বা ভূমি সংলগ্ন বা ভূপৃষ্ঠ সংলগ্ন আর্দ্র বায়ুস্তর থাকে, বায়ুতে প্রচুর পরিমাণে পানির কণার উপস্থিতি থাকে, মেঘমুক্ত মানে রাতের বেলার আকাশটা মেঘমুক্ত থাকে, মানে দীর্ঘ সময় শীতের রাত আর বাতাসের শান্ত অবস্থা, এগুলো কারণেই এই বিকিরণজনিত কুয়াশার সৃষ্টি হয়। আর এসবের কারণেই বায়ুর তাপমাত্রা কমে যেয়ে শিশিরাঙ্কের নিচে নেমে আসে, তখন কণাগুলো এই যে পানি কণাগুলো কে আশ্রয় করে ভাসমান ঘনীভবন হয়ে বিকিরণজাত এই কুয়াশাগুলোর সৃষ্টি হয়ে থাকে। আর আনুভূমিক বায়ু প্রবাহজনিত যে কুয়াশা, সেটা হচ্ছে সাধারণত উষ্ণ এবং আর্দ্র বায়ু শীতল স্থানের উপর দিয়ে প্রবাহিত হলে সাধারণত এই ধরনের কুয়াশার সৃষ্টি হয়। এটা মূলত আলাস্কা আর পশ্চিমে এবং পেরুর উপকূলে এই ধরনের কুয়াশাটা বেশি দেখা যায়। আর মেরু অঞ্চলেও এই সামুদ্রিক বায়ু যখন বরফাচ্ছাদিত উপকূল অঞ্চলে প্রবেশ করে তখন কিন্তু জাতীয় কুয়াশার সৃষ্টি হয়। শীতের প্রথম দিকেও নদী বা হ্রদগুলোতে যদি আমরা দেখি, সেখানে কিন্তু এই নদী নালাগুলোর উপর দিয়ে এই কুয়াশাগুলো আমরা দেখে থাকি। আর হচ্ছে বায়ু প্রাচীর জনিত কুয়াশা, এটা নর্মালি মধ্য এবং উচ্চ অক্ষাংশ অঞ্চলে যখন মানে ভিন্ন ভিন্ন তাপ এবং আর্দ্রতা বিশিষ্ট মানে দুইটা বায়ুপুঞ্জ যখন মিলিত হয় তখন তাদের মধ্যে একটা মানে অদৃশ্য বায়ু প্রাচীর দেখা যায়। এই প্রাচীর দুইটার মধ্যে যেটা মানে উষ্ণ, সেটা বায়ু প্রাচীরের ঢাল বেয়ে উপরের দিকে উঠে যেয়ে কি হয়, মেঘের সৃষ্টি করে এবং বৃষ্টিপাত ঘটায়। মধ্য এবং উচ্চ অক্ষাংশ অঞ্চলে কি হয় যে শীতকালে শীতল বায়ু প্রাচীরের পিছনে অবস্থিত যে অঞ্চলটা, সেখানে মানে প্রচুর পরিমাণে কুয়াশা সৃষ্টি হতে দেখা যায়, আর এটাকে বলা হচ্ছে বায়ু প্রাচীরজনিত কুয়াশা। এগুলো আমরা কুয়াশা তো চিনি কম বেশি, কুয়াশার ভিতরে যে কত রকমের আছে সেটাই আমরা দেখলাম। এবার আমরা দেখি এগুলো তো ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তরের যে ঘনীভবন সেটা জানলাম। আর ঊর্ধ্ব বায়ুস্তরে কি ধরনের ঘনীভবন হয়ে থাকে সেটা দেখব, যে ঊর্ধ্ব বায়ুতে ঘনীভবন হয়ে মেঘের সৃষ্টি হয়। বায়ুর উপরের স্তরের ঘনীভবন হওয়ার জন্য বায়ুকে প্রথমে কি হয়, উপরে উঠতে হয়, এবং যে প্রক্রিয়ায় বায়ু উপরে উঠে সেটাকে বলা হয় রুদ্ধ তাপ পরিবর্তন প্রক্রিয়া।
ল্যাপস রেট চেঞ্জ প্রসেস, বায়ু যখন উপরের দিকে উঠে তখন কি হয়, মানে বায়ু সম্প্রসারিত হয় এবং ফলে সেটা শীতল হয়ে যায়। আর বায়ু যখন নিচের দিকে নামে তখন বায়ু হয় কি, সংকুচিত হয় এবং সংকুচিত হয়ে সেটা উত্তপ্ত হয়। বায়ু যদি অসম্পৃক্ত থাকে তাহলে উপরের দিকে ওঠার সময় সে বায়ুর তাপমাত্রা একটা নির্দিষ্ট হারে কমতে থাকে, যেটার পরিমাণ হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। এখানে 10 ডিগ্রি সেলসিয়াসটা তো আগে যে মানে বিয়োগ চিহ্নটা আছে তাতে দেখা যাচ্ছে উপরের দিকে বায়ুর তাপমাত্রা হ্রাস পাওয়াকে নির্দেশ করে, মানে যত বায়ু উপরের দিকে উঠছে তার মানে এটা তাপমাত্রা কমছে মাইনাস চিহ্নটা দিয়ে। আর এই ঊর্ধ্বমুখী অসম্পৃক্ত বায়ুর এই যে নির্দিষ্ট তাপ হ্রাস হারকে কি বলা হয়, যে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে শুষ্ক রুদ্ধ তাপ হ্রাস। এটার একটা উদাহরণ যদি আমি বলি, সেটা হচ্ছে যে ভূপৃষ্ঠে একটা অসম্পৃক্ত বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, আর সে বায়ুটি যদি কোনো কারণে উপরের দিকে উঠে তাহলে প্রতি কিলোমিটার মানে 1 কিলোমিটার উচ্চতায় এই বায়ুর তাপমাত্রা হবে 20 ডিগ্রি সেলসিয়াস। তারপরেও যদি বায়ু অসম্পৃক্ত থাকে এবং বায়ুটি যদি উপরের দিকে উঠতে থাকে তাহলে 2 কিলোমিটার উচ্চতায় এর তাপমাত্রা হবে 10 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রতি কিলোমিটার উপরের দিকে উঠতে উঠতে তার তাপমাত্রা হ্রাস পেতে থাকে। অর্থাৎ উপরের দিকে ওঠার ফলে অসম্পৃক্ত বায়ুর তাপমাত্রা প্রতি কিলোমিটারে কি হচ্ছে, 10 ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পাচ্ছে। এবং বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের মানে তাপমাত্রা যদি 30 ডিগ্রি এবং শিশিরাঙ্ক যদি -10 ডিগ্রি হয় তাহলে এর ব্যবধান হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস হওয়ায় শিশিরাঙ্কে এটা পৌঁছাতে তাকে কী করতে হচ্ছে, 4 কিলোমিটার উঠতে হচ্ছে। এটা হলো মানে কিভাবে উচ্চতার সাথে সাথে তাপমাত্রা কমছে সেটাই আর কি বলানো হচ্ছে। তো আমরা আজকে মোটামুটি হিউমিডিটি এবং ঘনীভবন দুইটা জিনিস শিখেছি। এই দুইটা জিনিসের সাথে কিন্তু আমাদের পরবর্তী ক্লাসগুলো জড়িত, যেমন পরবর্তীতে আমরা যখন বৃষ্টিপাত বা মেঘ পড়ব, এই যে আর্দ্রতা কী জিনিসটা আমরা জেনেছি, এটা আমাদের এগুলো সবগুলোই আমি প্রথম থেকেই বলেছি যে তোমাদের প্রত্যেকটা ক্লাস একটা ক্লাসের সাথে একটা ক্লাস খুব সম্পৃক্ত, মানে কোনোটা মানে সিকোয়েন্স মানে ছেড়ে চলে আসলে কিন্তু ক্লাসগুলো বুঝবে না। এর জন্য প্রত্যেকটা ক্লাসগুলোই ওভাবেই তোমাদের সাজানো হয়েছে যে এই চ্যাপ্টারটা বা এই পার্টটা পড়ার পরেই তুমি ওই পার্টটা পড়লে এটা বুঝতে পারবে। যেন তোমাদেরকে প্রতিদিনের ক্লাসটা যেন ঠিকমতো করো, এই কারণেই তোমাদের অ্যাটেন্ডেন্সগুলো আমি বারবার দেখাচ্ছি। এবং আমি তো আগেই বলেছি তোমাদের 100% অ্যাটেন্ডেন্সের জন্য তোমাদের পুরস্কার আছে। এবং যাই হোক, আমার পরবর্তী তে যে ক্লাসগুলো করব সেটা মানে ক্লাসে অ্যাটেন্ড করার আগে এই যে আজকের ক্লাসটাও ভালো করে দেখবে এবং বিগত ক্লাসগুলো ভালো করে জানবে। তো ঠিক আছে, তোমরা আজকে আমি এখানে ক্লাস শেষ করব। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। পরবর্তী ক্লাসের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।